পর্ব 140। কলকাতা ক্যাম্পিং। নীলের ছেলে মানুষের জন্য পুরো লাহা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল। একদিকে মণিকান্ত লাহা চাইছিলেন ওষুধটা তার নাতি খাক, আর অন্যদিকে কুণাল চাইছিল যে ওষুধটা ওর দাদুই খাক। এই সমস্ত ঝামেলার মধ্যে নীল যখন দেখলো নেশার ঘরে দাদু আর নাতি একে অপরকে ওষুধটা খাওয়ার জন্য জোর করে চলেছে, আর পরিস্থিতি একটু একটু করে হাতের বাইরে যেতে শুরু করেছে, তখন সে তাড়াতাড়ি দুজনকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। আমার কাছে আরও একটা ওষুধ আছে। নীলও সময় নষ্ট না করে পকেট থেকে আরও একটা ওষুধ বের করে মণিকান্ত বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এটা আপনার জন্য। নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? হ্যাঁ, মজার কথা হলো নীল যে ওষুধটা মণিকান্ত বাবুর হাতে তুলে দিল, এটা লাভ পিল না, খুব কম ডোজের শক্তিবর্ধক ওষুধ। বৃদ্ধ লোকেদের শরীরের জন্য এই ওষুধ খুবই উপকারী। তাই নীল বুদ্ধি করে মণিকান্ত বাবুকে ওষুধটা দিল, যাতে উনিও ভালো থাকেন আর এই দাদু নাতির জোড়াজুড়িও এখানেই শেষ হয়। আরে বাহ, এবার তাহলে আমার আর কোনো আপত্তি নেই। দাদু নাতি দুজনে মিলেই ওষুধ পাবো, কি বলো? হ্যাঁ। মণিকান্ত বাবুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে মনে মনে উনি ভীষণ খুশি হয়েছেন। নীলের হাত থেকে ওষুধটা নিয়ে বেশ রসিয়ে কথাগুলো বললেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল নীল। যদি দাদু আর নাতি এত কথা না বলে নীলকে কথা বলার সুযোগ দিত, তাহলে এতক্ষণ ধরে এই একই ঘটনার কাসুন্দি ঘাঁটতে হতো না। কিন্তু কি আর করা যাবে, কপাল ভালো যে নীল সময় মতো সবকিছু সামলে নিয়েছিল। এরপর আর কি, যেহেতু কুণাল এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, তাই মণিকান্তবাবু তাকে নিয়ে কিছু ব্যবসা সংক্রান্ত কথা বলতে শুরু করলেন। নীলও নিজের মনে বসে অল্প অল্প ওয়াইন খাচ্ছিল আর অদিতির সঙ্গে টুকটাক কথাবার্তা বলছিল। এমন সময় অঙ্কিতা আর অমৃতা নীলের দিকে এগিয়ে এলো। উই আর সরি নীল, আশা করি তুমি কিছু মনে করনি। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে এই কথাগুলো বলল অঙ্কিতা। আসলে নিজেদের দাদুকে দেখে অঙ্কিতা আর অমৃতার বোধোদয় হয়েছিল। যদি মণিকান্ত লাহার মতো বিচক্ষণ মানুষ চোখ বুজে নীলের তৈরি ওষুধের উপর ভরসা করতে পারেন, তার মানে নিশ্চয়ই নীলের ওষুধের মধ্যে কোনো স্পেশাল ব্যাপার আছে। এমনিতেও অঙ্কিতা আর অমৃতা বেশ কয়েক বছর ধরে এইরকম ওষুধেরই সন্ধান করছিল। হাতের কাছে এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েও সেটা হাতছাড়া করা মূর্খামির কাজ। সরি বলার কোনো দরকার নেই, আমি কিছু মনে করিনি। ওয়াইনের গ্লাসটা টেবিলের উপর রেখে কথাটা বলল নীল। আসলে নীলও বুঝতে পেরেছিল যে এই দুই বোন ক্ষমা চাইতে নয়, আসলে ওষুধ চাইতে এসেছিল। কাজেই কথা না বাড়িয়ে সে সরাসরি বলল, কিন্তু এখন তো আমার কাছে কোনো রকমের ওষুধ নেই। তবে চিন্তা করো না, যদি আমি সময় পাই তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য ওষুধ তৈরি করব। তবে সত্যি বলতে এদের দুজনকে ওষুধ গিফট করার কোনো রকম মনোবাঞ্ছা ছিল না নীলের, তাই নীল মিথ্যে কথা বলল। পুরো এক প্যাকেট ওষুধ থাকা সত্ত্বেও ভীষণ মিষ্টি হেসে দুই বোনকে বোকা বানালো নীল। আর বানাবে নাই বা কেন? ওদের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে নীলকে দুই বোন মিলে শুধু অপমান করে গিয়েছে, একবার নয় বারবার। কিছুক্ষণ আগে অঙ্কিতা নীলের দিকে তাকিয়ে যে ধূর্ত হাসি হেসেছিল, তা নীল এখনো ভুলে যায়নি। নীল এখন এমন একজন মানুষ যে সমস্ত কিছুর হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে নেয়। থ্যাংক ইউ নীল। নীলের প্রতি অঙ্কিতা এবং অমৃতার ব্যবহার একেবারেই বদলে গিয়েছিল। একগাল হাসি নিয়ে প্রায় নীলের গায়ে ঢলে পড়ে তাকে ধন্যবাদ জানালো। অদিতি নীলের উল্টো দিকেই বসেছিল। নিজের ননদিনীদের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছিল সে। রাতের খাওয়া হয়ে গেলে অদিতির সঙ্গে অমৃতা আর অঙ্কিতা ঘরে চলে গেল। এরপর মণিকান্তবাবু আরও কিছুক্ষণ নীলের সঙ্গে কথাবার্তা বলে শুতে চলে গেলেন। তারপর কুণাল আর নীল মিলে বেশ আসর জমিয়ে বসল। যেদিন থেকে মণিকান্তবাবু নীলের যোগ্যতার পরিচয় পেয়েছিলেন, সেদিন থেকেই ওনার নীলকে বেশ পছন্দ হয়ে গিয়েছিল। উনি চাইতেন কুণাল আর নীলের বন্ধুত্বটা যেন আরও পাকাপোক্ত হয়, কারণ ওনার দূরদৃষ্টি ওনাকে দেখিয়েছিল যে ভবিষ্যতে নীল কুণালের জীবনে একটা বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। অবশেষে কুণালকে একা পেয়ে নীল লাভ পিলের ব্যাপারে ওকে সব খুলে বলল। নীলের কথা শুনে চক্ষু চড়ক গাছ হয়ে গেল কুণালের। ও মাই গড, যদি আমি ওষুধটা দাদুকে খাইয়ে দিতাম কি হতো বলতো? তোর কাছে যদি অন্য ওষুধটা না থাকতো তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। আজকে জোর বাঁচান বেঁচে গিয়েছি ভাই, আমি কত বড় গাধারে, জোর করে দাদুকে লাভ পিল খাওয়াতে যাচ্ছিলাম। মাথায় হাত দিয়ে বসে পড়ল কুণাল। মাথা মোটা কোথাকার, কখন থেকে চোখ মেরে যাচ্ছি, কিছুই বুঝতে পারছিলিস না তুই? কুণালের মাথায় চাটি মেরে কথাটা বলল নীল। কুণাল কোনো উত্তর দেওয়ার আগেই নীল আবারও বলল, যাকে বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, ঝামেলা বাড়ি আর লাভ নেই। আমারই ভুল, আমি সবার সামনে ওষুধটা কেন যে বের করতে গেলাম। মাথায় গন্ডগোল আছে আমার, আসলে তোরই তো বন্ধু, তাই না? এই কথা বলে দুই বন্ধু মিলে একচোটে হেসে নিল। আরে আমরা চোরে চোরে মাছ তুতো ভাই। এই বলে কুণাল নিজের গ্লাসটা হাতে তুলে নিল। তারপর চিয়ার্স করে পুরোটাই এক চুমুকে সাবার করে দিল। নীলও শান্ত থাকার ছেলে নয়, কুণালের দেখা দেখি সেও নিজের গ্লাসটা তুলে নিয়ে এক চুমুকেই খালি করে দিল। দুজনে মিলে ভোর 4টে অবধি একের পর এক গ্লাস খালি করে গেল। তারপর ওরা যে কখন ঘুমিয়ে পড়ল তা ওদের নিজেদেরই মনে নেই।
পরদিন নীলের যখন ঘুম ভাঙলো তখন প্রায় দুপুর হয়ে এসেছে। চোখ খুলে নীল দেখলো কুণাল তার পাশে নাক ডেকে ঘুমোচ্ছে। নীলের যদিও উঠতে ইচ্ছা করছিল না, তাও সে কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে মণিকান্ত লাহার সঙ্গে এক কাপ চা খেলো, আর তারপর সোজা লাহাবাড়ি থেকে বেরিয়ে রায়চৌধুরী গ্রুপের অফিসের দিকে রওনা দিল। এই কদিন যে আমি ছিলাম না, অফিসে কোনো গন্ডগোল হয়নি তো? নন্দিতা নীলের জন্য বেশ কিছু কাগজপত্র রেডি করে রেখেছিল। সেগুলোতে চোখ বোলাতে বলাতেই নন্দিতাকে জিজ্ঞেস করলো নীল, সবকিছু দারুণ চলছে স্যার। যবে থেকে আপনি ওই দ্য স্কাই কানেকশনের মালিককে উচিত শিক্ষা দিয়েছেন, তারপর থেকে সব অ্যাডভার্টাইজিং কোম্পানি আবার আমাদের কাছে ফিরে এসেছে। সোহিনী আর বাকি সমস্ত অ্যাক্ট্রেসরাও মন দিয়ে কাজ করছে। এভরিথিং ইজ রানিং রিয়েলি স্মুথ। গত কয়েকদিনের খবর নীলকে গড়গড় করে বলে গেল নন্দিতা। বাহ, খুব ভালো। খুশি হয়ে মাথা নাড়ল নীল। সেক্রেটারি নন্দিতার কাজে নীল খুবই খুশি ছিল। নীলের অনুপস্থিতিতে নন্দিতা খুব ভালোভাবে কোম্পানির সমস্ত দায়িত্ব পালন করে চলেছিল, আর যা কিছু ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার তা নিজের বিবেচনা বুদ্ধি দিয়ে নিয়ে নিত, আর ওর সমস্ত সিদ্ধান্তই কোম্পানির জন্য লাভজনক প্রমাণিত হয়েছিল। বেশ, ঠিক আছে, তাহলে এভাবেই ভালো করে কাজ করতে থাকো, কেমন? নীল একটু হেসে বলল। আসলে নীলের এই কথার অর্থ হলো নন্দিতা এবার এখান থেকে যেতে পারে। নীলের এই ইঙ্গিত নন্দিতা খুব ভালোভাবেই বোঝে, তাই সে আর কথা না বাড়িয়ে নিজের কাজে চলে গেল। নন্দিতা সেখান থেকে চলে যাওয়ার পর নীল কুশল, পৃথা, নিখিল আর অর্জুনকে ফোন করে নিজের অফিসে ডেকে পাঠালো। রায়চৌধুরী বাড়িতে সেদিনের যে গন্ডগোলটা ঘটেছিল, তারপর থেকে নীল আর ওদের সঙ্গে দেখা করেনি। এতদিন পর নীল আজ সবার সঙ্গে একটা মিটিং করবে বলে সিদ্ধান্ত নিল। নীল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এখন থেকে পুরো কলকাতা শহরটার দেখভাল সে নিজেই করবে, আর সেই কারণেই নিজের লোকেদের সঙ্গে দেখা করাটা জরুরি হয়ে পড়েছিল। যদিও নীলের কাছে লোকবলের কোনো অভাব ছিল না, কিন্তু সেই লোকবল শত্রুদের মোকাবিলার জন্য তৈরি নয়। এই কারণেই একবার সামনাসামনি কথা বলার ভীষণ দরকার। নীলের কথা মতো কিছুক্ষণের মধ্যেই সবাই পৌঁছে গেল অফিসে। নীল, কি ব্যাপার? হঠাৎ এত জরুরি তলব? কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞাসা করল কুশল। তোমরা সবাই আগে শান্ত হয়ে বসে পড়ো। একটু হেসে নীল নিজের পকেট থেকে ওষুধের একটা শিশি বের করে বলল, তোমাদের সবার শরীর এখন ঠিক আছে তো? কিছু মনে করো না, ওই ঘটনার পর থেকে আমি বিভিন্ন কাজে এত বেশি জড়িয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে দেখা করা হয়নি। সে ঠিক আছে নীল, এমনিতেও আমরা এত দুর্বল নই যে সামান্য আঘাতও সহ্য করতে পারবো না, বন্ধুত্ব সুলভভাবে বলে উঠল কুশল। নীল সবার দিকে চোখ ঘুরিয়ে শান্তভাবে বলল, আমি তোমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছি যাতে তোমাদের শরীর আর মনের জোর একটু একটু করে বাড়াতে পারি। নীলের হাতে ওষুধের শিশিটা দেখে কুশল প্রচণ্ড অবাক হয়ে গেল। আসলে কুশলই সবার প্রথমে নীলকে শক্তিবর্ধক ওষুধ দিয়েছিল, তাও একবার না, দুবার। কিন্তু কথায় বলে সময় কখনো থেমে থাকে না। আজকে নীলের পালা। নীল আজ কুশলকে নিজের বানানো ওষুধ অফার করছিল, কিন্তু কুশল সে কথা জানে না যে নীল নিজে হাতে এই ওষুধগুলো বানিয়েছিল। এই ওষুধগুলো কি আমাদের জন্য? একটু সন্দেহ প্রকাশ করলো নিখিল। হ্যাঁ, তোমাদের সবার জন্য। নীল এরপর শিশিটা খুলে সবার হাতে দুটো করে ওষুধ ধরিয়ে দিল। তারপর বলল, এই ওষুধ দুটো কিন্তু একসঙ্গে খেলে চলবে না, আলাদা আলাদা করে খেতে হবে। আর মনে থাকে যেন এই ওষুধগুলো শুধুমাত্র তোমাদের জন্য। এসব কথা যেন বাইরের কেউ ঘুণাক্ষরেও না জানতে পারে। এটা কি সেই শক্তিবর্ধক ওষুধ? এটা আসল? জিজ্ঞাসা করলো অর্জুন। হ্যাঁ, 100% আসল, সোজা সাপটা জবাব দিল নীল। সত্যি এটা আসল শক্তিবর্ধক ওষুধ? উত্তেজনায় সোফা থেকে উঠে দাঁড়ালো নিখিল। কুশল আর পৃথা দুজনেই শান্ত হয়ে বসেছিল, বাকিদের মতো এত লাফালাফি করছিল না ওরা। কিন্তু নীলের কাছে এতগুলো শক্তিবর্ধক ওষুধ কোথা থেকে এলো? সেই কথা ভেবে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল দুজনেই। কয়েকদিন আগেই নিখিল আর অর্জুন জানতে পেরেছিল যে পালদের নিলামে এক একটা ওষুধ প্রচুর টাকা বিক্রি হয়েছিল। যদি নীলের দেওয়া ওষুধগুলো আসল হয়, তাহলে ওদের হাতের মুঠোয় এখন লাখ টাকার ওষুধ রয়েছে। তার উপর ওষুধগুলো ওদেরকে নীল দিচ্ছে, তাও বিনে পয়সায়। এই কথা ভেবেই মাথা ঘুরে গেল নিখিল আর অর্জুনের। নীল ওদের হাতে ওষুধগুলো দেওয়ার পর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের প্ল্যান বলতে শুরু করলো। পুরো বিষয়টা খোলসা করে বলতে নীলের প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আর এই 1 ঘন্টা কুশল আর বাকি সবাই অনুভব করতে লাগলো যে নীলের কথা শুনে সবার শরীরের রক্ত গরম হয়ে উঠেছে। পুরো প্ল্যানটা শুনে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো তাদের। বিকেল 5টার সময় কুশল আর বাকি সবাই রায়চৌধুরীদের অফিস থেকে বেরিয়ে পড়ল। নীলের কৃপায় এখন ওদের শরীরে শক্তি আর মাথায় বুদ্ধির কোনো অভাব নেই। অবশেষে আমি তাহলে নিজের কাজটা শুরু করতে পারলাম। জানলা দিয়ে কলকাতা শহরটার দিকে তাকিয়ে এই কথাই ভাবল নীল। দেখতে দেখতে বাকি দিনগুলো চোখের পলকেই কেটে গেল, আর কলকাতা শহরে ক্যাম্পিং ইভেন্টের সূচনার দিন উপস্থিত হলো। হাজার হাজার লোক এই ইভেন্টে যোগ দিল। এসবের মধ্যে সবথেকে বেশি নজর কাড়ল জড়িবুটির এক্সিবিশন। সারা শহরে ওষুধের চাহিদা মারাত্মকভাবে বেড়ে উঠল। তার সাথে অনেক ধনী পরিবারের সমস্ত ছেলেমেয়েরা সুন্দর সুন্দর জামাকাপড় পরে সেজেগুজে ইভেন্টের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আরে ওদিকে দেখো, মেয়েটাকে কি সুন্দর দেখতে,
ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি। বাহ বাহ, কোনো কম্পিটিশন পুরস্কার পাই বা না পাই, চোখের আরাম বেশ ভালোই হচ্ছে। আগামী দিনগুলো বেশ ভালোই কাটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে তো দেখছি মেয়েরাই বেশি, ছেলেপুলে তো খুবই কম। এবার প্রতিযোগিতায় মনে হয় মেয়েরাই বাজিমাত করবে। তোমরা বোধহয় জানো না, তাই না? এইবার এই ইভেন্টে ছেলে আর মেয়েদের অনুপাত 4:6। বক্সিরা যে কিভাবে এসব প্ল্যান করেছে কে জানে। ইভেন্টে আসা বিভিন্ন বয়সী ছেলের দল মেয়েদের দেখে এভাবেই মন্তব্য করছিল, যেন ফুলের বাগানে অজস্র মৌমাছি ভনভন করছে। হঠাৎ করে প্রায় হাওয়ার বেগে একটা গাড়ি এসে জোরে ব্রেক কষে দাঁড়ালো। আরে, এটা সেই বিখ্যাত গাড়িটা না, যার নতুন মডেল বেরোলো? ঠিক বলেছিস, আমি তো শুনেছি যে এই গাড়িগুলোর দাম আকাশ ছোঁয়া। বিশাল টাকার মালিক না হলে এই গাড়ি কেনা দায়, কারণ শুধু গাড়ি কেনাই নয়, তার দেখভালের জন্য প্রচুর টাকার প্রয়োজন। কোটিপতি না হলে নাকি এই গাড়ি কেনার পারমিশনই পাওয়া যায় না। সবই তো বুঝলাম, তবে আমি শুধু ভাবছি কলকাতার কোন পরিবারের কাছে এমন একটা গাড়ি থাকতে পারে। ঝাঁ চকচকে নতুন গাড়ি দেখে আশেপাশের সবাই নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় গাড়ির দরজাটা খুলে গেল এবং গাড়ি থেকে একটি হ্যান্ডসাম ছেলে এবং একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। সবাই তাদেরকেই ঘুরে ঘুরে দেখতে থাকলো। এরা দুজন হলো অমিয় ভৌমিক আর তার বাগদত্তা অবন্তিকা। অমিয় নিশ্চয়ই আবার নীলের সাথে ঝগড়া করবে, আবারও একটা নোংরা পরিবেশের সৃষ্টি হবে। নীল কি নিজের মাথা ঠান্ডা রেখে নিজের মতো এনজয় করতে পারবে? আর কে কে আসবে এখানে? আদ্রিতাও আসবে? নীলের সাথে দেখা হবে তার? নীল কি ওর উদ্দেশ্যে সফল হবে? এই শোতে যৌনতাপূর্ণ দৃশ্য